আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিওলজি অফ দ্য ইনসুলিন। ইনসুলিন কি, ইনসুলিন কোত্থেকে সিক্রিশন হয়, ইনসুলিনের কী কাজ, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজকে আলোচনার শুরু করি আমাদের হচ্ছে ইনসুলিন কোথা থেকে সিক্রিশন হয়। তো ইনসুলিন সিক্রেশন বোঝার আগে আমাদেরকে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস সম্পর্কে একটা ধারণা রাখা রাখবে। প্যানক্রিয়াস, তো আমরা যদি দেখি এই হচ্ছে যদি আমাদের প্যানক্রিয়াস হয় একটা, তো প্যানক্রিয়াসের হচ্ছে আমরা জানি দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন আর একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন। তো আমরা জানি যে আমাদের এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেশন হয়। তো নর্মালি এন্ডোক্রাইন প্যানক্রিয়াস তৈরি হয় হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে, আর এক্সোক্রাইন প্যানক্রিয়াস যেইগুলো নিয়ে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অ্যাসিনাই। এক্সোক্রাইন প্যানক্রিয়াস থেকে বিভিন্ন এনজাইম, আমাদের ডাইজেস্টিভ এনজাইম যেইগুলো আছে ওইগুলো সিক্রেশন হয়। আর এন্ডোক্রাইন থেকে হচ্ছে আমাদের ইনসুলিন, তারপরে হচ্ছে গ্লুকাগন, তারপরে থাকে হচ্ছে আমাদের অ্যামাইলিন, তারপরে সোমাটোস্টাটিন, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই কয়টা জিনিস হচ্ছে আমাদের এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। তো এন্ডোক্রাইন প্যানক্রিয়াস তৈরি হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দিয়ে। তো আমরা যদি দেখি আমাদের প্যানক্রিয়াসের টেইল বা লেজের দিকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে আর কি। নর্মালি সব জায়গায় থাকতে পারে, বাট লেজের দিকে বেশি থাকে। তো বলা হয়ে থাকে যে 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে এভরি প্যানক্রিয়াসের মধ্যে, মানে আমাদের প্যানক্রিয়াসে 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, এবং প্রত্যেকটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ব্যাস হচ্ছে আমাদের বা ডায়ামিটার হচ্ছে 0.3 মিলিমিটার। এবং নর্মালি আমাদের হচ্ছে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি আমরা জুম করি তাহলে হচ্ছে অনেকটা এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। স্ট্রাকচারটা হচ্ছে ভিতরে বিটা সেল থাকবে, এবং বিটা সেলের বাইরে হচ্ছে আমাদের বিভিন্ন আলফা সেল থাকবে। লাল যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আলফা সেল, এবং আলফা সেলের পরে আরেকটা সেল থাকবে, সেটা হচ্ছে আমাদের ডেল্টা সেল, যেটা মোটামুটি সব জায়গায় থাকবে। তো এটা হচ্ছে আমাদের ডেল্টা সেল। তো এইটাই হচ্ছে ওভারঅল একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের গঠন। এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের থেকেই হচ্ছে আমাদের বিটা সেল থেকে হচ্ছে আমরা জানি যে বিটা সেল থেকে আমাদের ইনসুলিন আসে, আমাদের আলফা সেল থেকে আসে হচ্ছে আমাদের গ্লুকাগন, তারপরে হচ্ছে আমাদের ডেল্টা সেল থেকে আসে হচ্ছে এই সোমাটোস্ট্যাটিন। তো এইগুলো আসে। তো এখন আমরা ইসের একটা ব্লাড সাপ্লাই দেখি। আমরা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটু ব্লাড সাপ্লাই দেখা উচিত। তো নর্মালি আমাদের হচ্ছে এটা যদি একটা সেন্ট্রাল ক্যাপিলারি হয়, তো এই ক্যাপিলারির চারপাশে হচ্ছে বিটা সেল থাকবে। এইগুলো হচ্ছে বিটা সেল। তো সব বিটা সেল থাকার পরে এরপরে আলফা সেল তো এর বাইরে থাকে। তো এই যদি আমাদের আলফা সেল হয়, তো এবার আমাদের হচ্ছে এই ক্যাপিলারি থেকে, সবুজ কালারের যে ক্যাপিলারিটা দেখাচ্ছে, এই ক্যাপিলারি থেকে হচ্ছে রেডিয়েট ম্যানারে আমাদের হচ্ছে আলফা সেলের দিকে হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে ব্লাড সাপ্লাইটা যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথমে আমাদের ব্লাড সাপ্লাই আসবে হচ্ছে আমাদের বিটা সেলে, এবং বিটা সেলে ব্লাড সাপ্লাই আসার পরে এই ব্লাডটা আলটিমেটলি আলফা সেলে যাবে। এখন এর একটা ইম্পর্টেন্স আছে যে প্রথমে যদি বিটা সেলে ব্লাড সাপ্লাই আসে, এখন বিটা সেল হচ্ছে আমাদের ইনসুলিন সিক্রেট করে, আর হচ্ছে আলফা সেল হচ্ছে আমাদের গ্লুকাগন সিক্রেট করে। তো নর্মালি যখন ব্লাডে ইনসুলিন বাড়ে তখন আসলে গ্লুকাগন কমে, আর যখন আমাদের ব্লাডে ইনসুলিন কমে তখন আবার গ্লুকাগন বাড়ে। ঠিক আছে, যখন হচ্ছে আমাদের ইনসুলিন বাড়ে তখন হচ্ছে আমাদের গ্লুকাগন কমে। মানে হচ্ছে যখন আমাদের বিটা সেলের সিক্রিশন বাড়ে, তখন আমাদের আলফা সেলের সিক্রিশন কমে। এখন আলফা সেলের সিক্রিশন কমে, এই নিউজ আলফা সেল কই থেকে পাবে? তো আলটিমেটলি বিটা সেল যখন ইনসুলিন তৈরি করে, ও যখন ব্লাডে ছাড়ে, এবং এই ব্লাড যখন আমাদের আলফা সেলের ভিতর দিয়ে যায় মানে রেডিয়েট ম্যানারে, তখন আসলে আমাদের আলফা সেল বুঝতে পারে যে না, এখন খুব ইনসুলিন আছে, এখন আর ছাড়ার দরকার নেই। তো আলফা সেল সাপ্রেস হয়। আবার উল্টা কাহিনী ঘটে, যখন হচ্ছে বিটা সেল ইনসুলিন কম সিক্রিট করে, তখন আবার আলফা সেল অনেক ইনসুলিন সিক্রিট করে। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে জানা উচিত যে বিটা সেল শুধু ইনসুলিন না, বিটা সেল হচ্ছে আমাদের ইনসুলিনের পাশাপাশি অ্যামাইলিনও ক্ষরণ করে।
তবে অ্যামাইলিনের কাজ এখনও নট ওয়েল আন্ডারস্টুড, মানে আমরা এখন ওইটার গবেষণার লেভেলে আছি। আর পার্সেন্টেজগুলো যদি একটু দেখি, তো পার্সেন্টেজ হচ্ছে বিটা সেল হচ্ছে 60% থাকে টোটাল, আলফা সেল থাকে 25%, আর হচ্ছে আলফা সেলের পরে ডেল্টা সেল থাকে বিভিন্ন দিকে। ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন সিক্রেটিন সেল, এটা থাকে 10%। তো এবার আমাদের আজকে আলোচ্য বিষয় আমরা ইনসুলিন নিয়ে আলোচনা করব। তো ইনসুলিন প্রথম আমাদের বিজ্ঞানী বান্টিং এবং বেস্ট 1922 সালে প্রথম আমাদের প্যানক্রিয়াস থেকে, হিউম্যান প্যানক্রিয়াস থেকে হচ্ছে ইনসুলিন আমাদের হচ্ছে আইসোলেট করেন। তো তারপরে হচ্ছে এই ইনসুলিন পাওয়ার পরে ইনসুলিন যখন তারা পেশেন্টকে দেওয়া শুরু করলো, তো দেখা গেল যে না, ডায়াবেটিস পেশেন্টদের খুবই উপকার হচ্ছে ইনসুলিন দেওয়ার মাধ্যমে। এবং ইনসুলিন একটা যে গুরুত্বপূর্ণ হরমোন, এটা আসলে আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো। ওয়ান্স আপন এ টাইম মানুষ বুঝতো যে আসলে ইনসুলিন শুধুমাত্র আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমই হেল্প করে, বাট আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে আসলে ইনসুলিন শুধুমাত্র কার্বোহাইড্রেট না, আমাদের সব প্রোটিন, তারপরে হচ্ছে আমাদের ফ্যাট, সবগুলো মেটাবলিজমের উপরই একটা প্রভাব বিস্তার করে। তো এবার আমরা ইনসুলিনের একটা গঠন দেখি। তো ইনসুলিন নর্মালি দেখতে হচ্ছে অনেকটা এইরকম পেঁচানো আকৃতির। তো এই পেঁচানো আকৃতির মধ্যে আমরা বিভিন্ন পার্ট পাবো। যেমন সবার শুরুতে ইনসুলিন যখন এটা সিক্রিশন হয়, এটা ইনসুলিনের মানে একদম প্রাইমারি ইনসুলিনের অবস্থা। তো এটা আসলে ম্যাচিওর ইনসুলিন না। তো প্রথমেই যে অংশটা পাবো এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স। তারপরে আমরা এখানে আরেকটা চেইন পাবো, এই চেইনটা হচ্ছে বিটা চেইন। এবং ভিতরের দিকে আমরা আরেকটা চেন পাবো, এটাকে বলা হচ্ছে আলফা চেন। আমরা জানি ইনসুলিন হচ্ছে আমাদের 51 অ্যামিনো অ্যাসিডের একটা 51 অ্যামিনো অ্যাসিডের একটা অ্যামিনো প্রোটিন বা পেপটাইড যাই বলি। তো বিটা চেনে হচ্ছে আমার 30টা হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে, আর আলফা চেনে হচ্ছে আমার 21টা অ্যামিনো অ্যাসিড থাকে। তো এবার আলফা চেন আর বিটা চেন আসলে ডাইসালফাইড বন্ড দিয়ে হচ্ছে লিঙ্কেজ থাকে। এবং আর এই মাঝখানে যে আমরা সি এর মতো অংশ দেখতে পাচ্ছি, একে কানেক্টিং পেপটাইড বা সি পেপটাইড বলে। এটা হচ্ছে সি পেপটাইড বা হচ্ছে কানেক্টিং পেপটাইড যাই বলি। তো এখন এটা হচ্ছে আমরা যে ইনসুলিনের একদম প্রাইমারি মডেল, এটাকে প্রো ইনসুলিন বলবো। তো এখন প্রো ইনসুলিন আসলে আমাদের কাজ করার জন্য উপযুক্ত না। এটা তৈরি হয় হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। এমআরএনএ থেকে রাইবোজোমের ভিতরে যখন প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়, তখন হচ্ছে আমাদের এই প্রো ইনসুলিন তৈরি হয়। এবার এই প্রো ইনসুলিন আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে নিব। তো এটা যদি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রো ইনসুলিন চলে আসলো। তো এই যদি আমার প্রো ইনসুলিন হয়, তো প্রো ইনসুলিনের আমাদের হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্সটা বাদ পড়ে যাবে। এই শুরুতে যে ইনিশিয়াল সিকোয়েন্স ছিল এইটুক হচ্ছে আমরা বাদ পড়ে যাবে। তো এটা যদি বাদ দিয়ে দিই, তখন আসলে যেটা থাকবে আলফা চেন, বিটা চেন এবং কানেক্টিং পেপটাইডওয়ালা, এটাকে আমরা তখন বলবো প্রো ইনসুলিন। এবার এই প্রো ইনসুলিন আমাদের ঢুকবে হচ্ছে গোলগি অ্যাপারেটাসে। তো এটা হচ্ছে গোলগি অ্যাপারেটাস। তো গোলগি অ্যাপারেটাসে যখন প্রো ইনসুলিন ঢুকবে, এই যদি আমার প্রো ইনসুলিন হয়, তো প্রো ইনসুলিন তখন কি হবে, প্রো ইনসুলিনের আমাদের হচ্ছে এই সি পেপটাইড অংশটা আলাদা হয়ে যাবে এবং আলফা চেন আর বিটা চেন একসাথে তো ডাইসালফাইড বন্ড দিয়ে লিঙ্কে ছিল। তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আলফা চেন এবং বিটা চেনওয়ালা, এটা হচ্ছে আমাদের ম্যাচিওর ইনসুলিন। আর আলাদা এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা তো সি পেপটাইড। এখন এই গোলগি অ্যাপারেটাস এই আমাদের হচ্ছে সি পেপটাইড এবং ম্যাচিওর ইনসুলিন একটা ভেসিকল আকারে আমাদের হচ্ছে সেলের সাইটোপ্লাজমে ছেড়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের সেই ইনসুলিন, আর এই হচ্ছে সি পেপটাইড। এভাবে অনেকগুলো ইনসুলিন এবং সি পেপটাইড আমাদের হচ্ছে এরকম ভেসিকল আকারে সাইটোপ্লাজমে ছড়ায় ছিটায় থাকে। এবং যখন হচ্ছে আমাদের যখন হচ্ছে ইনসুলিন দরকার হয়, ভেসিকলগুলো আসলে এক্সোসাইটোসিসের মাধ্যমে সেল থেকে বের হয় সামনে। এবং এটা হচ্ছে গোলগি বডি। তো গোলগি বডি হচ্ছে আমাদের প্রো ইনসুলিনকে ম্যাচিওর ইনসুলিনে কনভার্ট করে। আর হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের প্রো ইনসুলিনকে প্রো ইনসুলিনে কনভার্ট করে। তো এবার গোলগি বডি তো বললো। এখন এই ক্ষেত্রে আরেকটা জানার বিষয় হচ্ছে, আমরা দেখছি যে একটা ইনসুলিন থেকে একটা সি পেপটাইড তৈরি হয়, ঠিক আছে? একটা ইনসুলিন ম্যাচিওর হওয়ার সময় একটা করে সি পেপটাইড থাকে। তো এই কারণে দেখা যায় যে আসলে আমরা যদি 100
মোল ইনসুলিন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা 100 মোল সি পেপটাইডও তৈরি করতে পারবো। এখন এর একটা ইম্পর্টেন্স আছে। নর্মালি আমরা জানি যে ইনসুলিনের হাফ লাইফ খুবই কম। এখন আমরা কোনো একটা পেশেন্টের যদি হাফ লাইফ কম এবং আমরা কোনো একটা পেশেন্টের যদি আমরা চাই যে ইনসুলিন মেজার করতে, তো আসলে তখন ইনসুলিন সিক্রিট হওয়ার সাথে সাথে আসলে ইনসুলিন মেজার করা এভাবে সম্ভব হয় না। তো ইনসুলিন সিক্রেশন রেট এটা মেজার করার জন্য আমরা যদি সি পেপটাইড ইউজ করি, সি পেপটাইডের আবার হাফ লাইফ অনেক বেশি। তো সি পেপটাইডের হাফ লাইফ বেশি হওয়ার কারণে আমরা যদি সি পেপটাইডের লেভেল মেজার করতে পারি, তো তাহলে আসলে ইনডাইরেক্টলি কিন্তু আমরা ইনসুলিনের মেজারমেন্টেই পাই। কারণ ধর 100 মোল সি পেপটাইড যদি তৈরি হয়, তো আসলে আমরা তখন বলতেই পারি যে না 100 মোল ইনসুলিনও তৈরি হয়েছে, কারণ সেম ইকুইমোলার অ্যামাউন্টে তো তৈরি হয়। তারপরে সি পেপটাইডের আরও কিছু কাজ আছে। সি পেপটাইড হচ্ছে এটার কাজ এখনও স্টিল আনসার্টেন, তবে কিছু কিছু জিনিস এখন আস্তে আস্তে রিসার্চে আবিষ্কৃত হচ্ছে, যে জিনিসগুলো আসলে এখন আমরা বুঝতে পারতেছি। প্রথম যে জিনিস, সি পেপটাইড হচ্ছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস এর কাজটা বাড়াই দেয়। তারপর হচ্ছে সি পেপটাইড হচ্ছে এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে। তো এটা হচ্ছে আমাদের সি পেপটাইডের কাজ। আর সি পেপটাইড কোনো ইনসুলিনের মতো কাজ করতে পারে না, তাহলে সি পেপটাইড হচ্ছে নো ইনসুলিন অ্যাক্টিভিটি। আর সিক্রেটরি গ্র্যানিউল অফ দ্য প্রো ইনসুলিনের সিক্রেটরি গ্র্যানিউলদের মধ্যে শুধু ইনসুলিন আর সি পেপটাইড না, অনেক সময় প্রো ইনসুলিনও থাকতে পারে। তো এবার আরও একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে সি পেপটাইডের সাথেই যে আমরা যে আর্টিফিশিয়াল ইনসুলিনগুলো নেই, এখন আর্টিফিশিয়াল ইনসুলিনে তো কোনো সি পেপটাইড নাই। তো সি পেপটাইড যেহেতু নাই, এখন আমরা বললাম যে সি পেপটাইড হচ্ছে এন্ডোথেলিয়াম আমার হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে। এখন আমরা জানি যে নাইট্রিক অক্সাইড হচ্ছে কি একটা ভেজোডাইলেটর। এখন এটা ধারণা করা হয় যে আসলে এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড যেহেতু সি পেপটাইড আমার তৈরি করতেছে, এটা যেহেতু ভেজোডাইলেশন করতেছে, এখন আর্টিফিশিয়াল ইনসুলিনে তো আর সি পেপটাইড নাই। তো আর্টিফিশিয়াল ইনসুলিনে যখন সি পেপটাইড না থাকে, তো যেই সকল পেশেন্টদের আমরা হচ্ছে ডায়াবেটিস মিলিটাসে ইনসুলিন দিই, তো তারা যেহেতু সি পেপটাইড পায় না, তো দেখা যায় একটা লং টার্মে তারা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে হচ্ছে আমার করোনারি হার্ট ডিজিজ এইসব ডেভেলপ করতে পারে। তো এটা একটা জানার বিষয়। তারপরে এবার আমরা ইনসুলিন সম্পর্কে একটু জানি। তো ইনসুলিন একটা হরমোন বা হচ্ছে পলিপেপটাইড হরমোন। তো এটা হচ্ছে হাফ লাইফ 6 মিনিট। তারপরে হচ্ছে এর ইনসুলিন রিলিজ হওয়ার পরে 10 থেকে 15 মিনিট লাগে মাত্র সবগুলো ইনসুলিন যা আছে আমার হচ্ছে সার্কুলেশন থেকে আমার হচ্ছে বের হয়ে যেতে, বা সার্কুলেশন থেকে একদম জিরো হয়ে যেতে 10 থেকে 15 মিনিট লাগে। তবে কিছু কিছু ইনসুলিন, যে ইনসুলিনগুলো হচ্ছে আমার রিসেপ্টরের সাথে বাইন্ডেড, ওই ইনসুলিনগুলো আসলে অনেক সময় থাকতে পারে, কারণ রিসেপ্টরের সাথে বাইন্ডেড ইনসুলিন তো আর সহজে ধ্বংস হবে না। আর ইনসুলিন যখন রিলিজ হয়, ইনসুলিন হচ্ছে ব্রেকডাউন হয় একটা এনজাইমের মাধ্যমে, যে এনজাইমের নাম হচ্ছে ইনসুলিনেজ এনজাইম। এই ইনসুলিনেজ এনজাইম আমরা পাবো কোথায়? আমরা মেইনলি ইনসুলিনেজ এনজাইম পাবো হচ্ছে আমরা লিভারে পাবো, মেইনলি সবচেয়ে বেশি পাবো লিভারে, তারপরে পাবো মাসেলে আর কিডনিতে। তো এই 3 জায়গায় ইনসুলিনেজ এনজাইম থাকে এবং এরা হচ্ছে ইনসুলিনকে ব্রেকডাউন করে। তো এবার দেখবো হচ্ছে আমরা ইনসুলিন কিভাবে কাজ করে। ইনসুলিন মোটামুটি অনেক সেলেই কাজ করে বডিতে। তো ইনসুলিন কাজ করার জন্য আমরা জানি যে ইনসুলিনের এনজাইম লিঙ্ক যে রিসেপ্টর থাকে, রিসেপ্টর থাকতে হবে। তো এটা যদি আমাদের সেল মেমব্রেন হয়, এটা সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনে ইনসুলিন রিসেপ্টর থাকে। তো ইনসুলিন রিসেপ্টর হচ্ছে আমাদের একটা 4টা সাব ইউনিটওয়ালা রিসেপ্টর। তো এই ক্ষেত্রে 4টা সাব ইউনিট থাকে। 4টা সাব ইউনিট, এটা হচ্ছে আলফা সাব ইউনিট, তারপরে হচ্ছে আমাদের
বিটা সাব ইউনিট, তারপরে হচ্ছে এই আলফা সাব ইউনিটগুলো আর বিটা সাব ইউনিটগুলো ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। তো এরা হচ্ছে এরকম আমাদের ডাইসালফাইড বন্ড, এই জায়গাও ডাইসালফাইড বন্ড, এই ডাইসালফাইড এইভাবে হচ্ছে যুক্ত থাকে। তো এবার এখানে হয় কি, তো প্রথমে আমাদের সাবস্ট্রেট আসবে, সাবস্ট্রেট ইনসুলিন এসে ইনসুলিন রিসেপ্টরে বাইন্ড করবে। তো এই হচ্ছে আমাদের ইনসুলিন এসে ইনসুলিন রিসেপ্টরে বাইন্ড করলো ইনসুলিন। তো ইনসুলিন রিসেপ্টরে যখন বাইন্ড করবে তো তখন রিসেপ্টরের বিটা সাব ইউনিটে আলফা সাব ইউনিটে বাইন্ড করবে ইনসুলিন, এবং এটা বিটা সাব ইউনিটকে স্টিমুলেশন দিবে। আরেকটা জিনিস, আলফা সাব ইউনিট কিন্তু পুরোপুরি এক্সট্রা সেলুলার, আর বিটা সাব ইউনিট হচ্ছে ট্রান্সমেমব্রেন। তো ইনসুলিন রিসেপ্টরকে বাইন্ড করবে। তো বিটা সাব ইউনিটের কিছু পোর্শন হচ্ছে আমাদের ফসফোরাইলেটেড হবে, বিটা সাব ইউনিটের কিছু অ্যামিনো অ্যাসিড। আরেকটা জিনিস, এই আলফা সাব ইউনিট এটাও কিন্তু একটা পলিপেপটাইড, তারপর বিটা সাব ইউনিট এইগুলো একটা পলিপেপটাইড, মানে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং এরা সেলের ভিতরে তৈরি হয় বিভিন্নভাবে, বিভিন্ন জিন ম্যাচুরেশনের প্রোগ্রামের মাধ্যমে তৈরি হয়, এবং এরা বাইরে একসাথে এসে বাইন্ড করে একটা রিসেপ্টর তৈরি করে। এরা একসাথে তৈরি হয় না, আলাদা আলাদাভাবে পলিপেপটাইডগুলো তৈরি হয়, এবং আলাদা আলাদাভাবে এই পলিপেপটাইডগুলো যুক্ত হয়ে আলটিমেটলি একটা বড় রিসেপ্টর তৈরি করে। তো কী হয় যে বিটা সাব ইউনিটের কিছু পোর্শন, কিছু অ্যামিনো অ্যাসিড অটো ফসফোরাইলেটেড হবে, মানে ফসফোরাইলেটেড হবে নিজে নিজে, যেহেতু ফসফোরাইলেটেড হচ্ছে এই কারণে এটাকে আমরা বলবো অটো ফসফোরাইলেশন। এই যে ফসফোরাইলেটেড হচ্ছে এটাকে আমরা বলবো অটো ফসফোরাইলেশন। এখন অটো ফসফোরাইলেটেড যখন হলো, তো এই কারণে আমাদের হচ্ছে ইনসুলিন তো একটা এনজাইম লিঙ্ক রিসেপ্টর। তো তারপরে হচ্ছে এই অটো ফসফোরাইলেশনের কারণে ইনসুলিনের সেলের ভিতরে একটা হচ্ছে আমাদের এনজাইম অ্যাক্টিভেট হবে। এই এনজাইমটার নাম হচ্ছে টাইরোসিন কাইনেস। তো টাইরোসিন কাইনেস যখন হচ্ছে আমাদের অ্যাক্টিভেট হবে, তো টাইরোসিন হচ্ছে আমাদের মাল্টিপল সেলুলার এনজাইমকে অ্যাক্টিভেট করবে, এবং এই সেলুলার এনজাইমকে একসাথে, মানে অনেকগুলো সেলুলার এনজাইমকে অ্যাক্টিভেট করবে, এবং একসাথে এদেরকে আমরা বলবো ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট। তো একসাথে আমরা যদি এই যে এটা যদি একটা এনজাইমের গ্রুপ হয়, দিস আর দ্য গ্রুপ অফ এনজাইম, তো এটাকে আমরা বলবো হচ্ছে ইনসুলিন রিসেপ্টর সাবস্টেন্স। এটা হচ্ছে ফসফোরাইলেশন অফ এনজাইমের কারণে টাইরোসিন কাইনেস হচ্ছে এই এনজাইমগুলোর ফসফোরাইলেশন করবে এবং অ্যাক্টিভেট করবে। তো এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট এরা আসলে কী কাজ করে, এরা প্রথমেই যেই কাজটা করবে সেটা হচ্ছে এরা গ্লুকোজ ট্রান্সপোর্টার বা গ্লুট ট্রান্সপোর্টারকে ফসফোরাইলেট করবে। তাহলে গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা গ্লুকোজ ট্রান্সপোর্টার তৈরি করবে। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার আলটিমেটলি আমার হচ্ছে মেমব্রেনে গিয়ে ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজ আপটেক করবে। তো তারপরে এরা আরও কাজ করবে, এরা হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে, তারপরে এরা ফ্যাট সিনথেসিস করবে, তারপরে হচ্ছে এরা গ্লাইকোজেন সিনথেসিস করবে, তারপরে এরা হচ্ছে গ্রোথে হেল্প করবে এবং বিভিন্ন জিনোমিক এক্সপ্রেশন দিবে। তারপরে এবার হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে ইনসুলিন বাইন্ড করলো, ইনসুলিন সেলের সাথে বাইন্ড করলো, তো বাইন্ড করার ফলে আমাদের কি রেজাল্ট আমরা পাবো, ইনসুলিন বাইন্ড করার ফলে আমরা কি রেজাল্ট পাবো। তো প্রথমেই যে রেজাল্ট হচ্ছে ইনক্রিজড গ্লুকোজ আপটেক, ইনক্রিজড গ্লুকোজ আপটেক। বিশেষ করে মাসেল সেলে এবং লিভার সেলে ইনসুলিন হচ্ছে আমাদের গ্লুকোজ আপটেকটা বাড়াই দেয়। তো আমরা জানি এইটা যদি আমাদের হচ্ছে মাসেল কোনো সেল হয়, তো মাসেল সেলের মধ্যে আমরা জানি মাসেল সেলের সাইটোপ্লাজমের ভিতরে আমরা GLUT4 ট্রান্সপোর্টার পাই। এই হচ্ছে GLUT4 ট্রান্সপোর্টার। এই GLUT4 ট্রান্সপোর্টার ইনসুলিন যখন এসে বাইন্ড করে তখন হচ্ছে মেমব্রেনের সাথে ফিক্সড হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট সেলের ভিতরে ঢুকে, তো গ্লুকোজ আপটেক বাড়ে। কিন্তু এটা সব সেলের ক্ষেত্রে প্রযোজ্য হলো, এটা একটা মাত্র সেলের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা হচ্ছে নার্ভাস সেলের ক্ষেত্রে। তো নার্ভাস সেলে মূলত হচ্ছে যে গ্লুট রিসেপ্টর থাকে সেটা হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট গ্লুট রিসেপ্টর। তো এটা আসলে আমাদের এই GLUT1 যে রিসেপ্টর আর কি। তো GLUT1-এর কাজ করতে আসলে ইনসুলিনের দরকার হয় না, এই কারণে হচ্ছে নার্ভাস সেলের এই গ্লুকোজ আপটেক ইনসুলিনের ওপর খুব বেশি নির্ভরশীল না। তারপরে 2 নাম্বার যে জিনিস সেটা হচ্ছে সেল মেমব্রেন। বিভিন্ন সেল মেমব্রেন হচ্ছে অ্যামিনো অ্যাসিড
তারপরে হচ্ছে আমাদের পটাশিয়াম, তারপরে ফসফেট আয়নের পারমিয়াবিলিটি বাড়ে যায়। তাহলে অ্যামিনো অ্যাসিড, পটাশিয়াম, তারপর হচ্ছে ফসফেট আয়নের পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। তারপরে এইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট এফেক্ট। তো এবার যদি স্লো এফেক্ট বলি, স্লো এফেক্টের মধ্যে আছে সবার উপরে যে বিভিন্ন এনজাইমের চেঞ্জ হয়, বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটিতে চেঞ্জ হয়, চেঞ্জ ইন এনজাইম অ্যাক্টিভিটি। তো এনজাইম অ্যাক্টিভিটি চেঞ্জের মধ্যে কি কি আছে? কিছু কিছু এনজাইম হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন হবে, কিছু কিছু এনজাইম হচ্ছে আমাদের ইনহিবিশন হবে। তো ইনসুলিন বাইন্ড করার পর আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের গ্লুকাগন সিনথেসিসকে বাড়ায়, তারপর হচ্ছে গ্লুকোজ ইউজকে বাড়ায়। তো গ্লুকোজ ইউজকে যখন বাড়ায়, তো এটা যেহেতু আমার গ্লাইকোলাইসিসকে স্টিমুলেশন দিচ্ছে, তো গ্লাইকোলাইসিসকে স্টিমুলেশন দিলে গ্লাইকোলাইসিসের এনজাইম কি আছে, হেক্সোকাইনেস, গ্লুকোকাইনেস, এগুলোকে স্টিমুলেশন দিবে। তারপরে এটা যেহেতু আমার গ্লাইকোজেনেসিস করতেছে, তো গ্লাইকোজেনেসিস যখন করে তো আসলে এটা গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে স্টিমুলেশন দিবে। তারপরে হচ্ছে আবার কিছু এনজাইম এরা ইনঅ্যাক্টিভেশনও করে, যেমন হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেনোলাইসিসের সময় একটা এনজাইম হয় গ্লাইকোজেন ফসফেটেস। এখন গ্লাইকোজেন ফসফেটেস এটা হচ্ছে আমাদের ইনহিবিশন হবে বাই দ্য ইনসুলিন, কারণ আমরা জানি গ্লাইকোজেনোলাইসিস আমাদের হচ্ছে ইনসুলিনকে স্টিমুলেশন দেয় না, ইনহিবিশন করে। তারপরে হচ্ছে গ্লুকোনিওজেনেসিসকেও ইনসুলিন ইনহিবিশন করে। তো গ্লুকোনিওজেনেসিসের একটা এনজাইম হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটাকে আমাদের ইনসুলিন স্টিমুলেশন বাদ দিয়ে ইনহিবিশন করবে। তারপরে সবচেয়ে স্লো এফেক্ট বাই দ্য ইনসুলিন, সেটা হচ্ছে এরা আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে বা ট্রান্সক্রিপশনের লেভেলকে চেঞ্জ করবে, রেট অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। আমরা জানি যে নতুন প্রোটিন তৈরি হবে, নতুন প্রোটিন তৈরি করতে আমাদের কী করা লাগে? প্রথমে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন করতে হবে, তারপরে হচ্ছে ট্রান্সলেশন করতে হয়। তো ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশন, এই দুটা রেট চেঞ্জ হয়, অল্টার্ড। তারপরে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এফেক্ট অফ ইনসুলিন অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো ইনসুলিন আমরা যদি একটা হাই কার্বোহাইড্রেট মিল নেই, আমরা জানি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এবং ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে আমাদের এই ইনসুলিন সিক্রেশন বাড়ায়। তো এখন এটা বোঝার আগে আমাদেরকে ইনসুলিন কীভাবে সিক্রেশন হয়, সিক্রেটরি মেকানিজমটা একটু বুঝে আসতে হবে। তো নর্মালি আমরা জানি যে আমাদের হচ্ছে বিটা সেলের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে হচ্ছে আমাদের ইনসুলিন সিক্রেশন হয়। তো এটা যদি একটা বিটা সেল হয়, তো বিটা সেলে আমরা জানি এটা হচ্ছে বিটা সেল। তো বিটা সেলে হচ্ছে আমাদের গ্লুট ট্রান্সপোর্টার থাকে, গ্লুট 2। নর্মালি যখন আমাদের প্লাজমায় গ্লুকোজ বেড়ে যায়, ব্লাডে যখন গ্লুকোজ বেড়ে যায়, এই গ্লুকোজ হচ্ছে এই গ্লুট 2 ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে আমার বিটা সেলে ঢুকে এবং এখানে গ্লুকোজ। এখন এই গ্লুকোজ আমরা জানি যে হেক্সোকাইনেস এনজাইমের সাহায্যে ব্রেকডাউন হবে, গ্লাইকোলাইসিস হবে এবং এটিপি তৈরি করবে আলটিমেটলি। এখন আমরা জানি যে কিছু চ্যানেল আমরা পাই কোষের বিটা সেলের মধ্যে, এই সেল মানে চ্যানেলটার নাম হচ্ছে আমাদের এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, এটিপি সেন্সিটিভ চ্যানেল। তো এই এটিপি হচ্ছে এখানে বাইন্ড করবে এবং এই চ্যানেলটাকে ব্লক করে দেবে। তো যখন এই চ্যানেলটাকে ব্লক করে দিবে, আমরা জানি সেলের ভিতরে হচ্ছে পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, সেলের বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক কম। নর্মালি এই চ্যানেল দিয়ে হচ্ছে আমাদের পটাশিয়াম সেলের বাইরে বের হতো, কিন্তু এখন যেহেতু নাই, তো এই চ্যানেলটা বন্ধ, তো ওই কারণে পটাশিয়াম সেলের ভেতরে বাইরে বের হতে পারবে না। তো সেলের ভিতরে পটাশিয়াম অ্যাকুমুলেশন করতে শুরু করবে। তো পটাশিয়াম যখন সেলের মধ্যে অ্যাকুমুলেশন করতে শুরু করবে, তো সেল বিকাম ডিপোলারাইজড। তো সেল যখন ডিপোলারাইজড হবে, সেল অ্যাক্টিভ হবে এবং সেলে ক্যালসিয়াম, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল
ক্যালসিয়াম চ্যানেল খুলবে এবং ক্যালসিয়াম হচ্ছে সেলের ভিতরে ইনফ্লাক্স হতে শুরু করবে, ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকতে শুরু করবে। এখন আমরা জানি যে আমাদের বিভিন্ন ভেসিকল ছিল ইনসুলিনের, এই ভেসিকলের মধ্যে হচ্ছে যে গোলগি বডি থেকে তৈরি, এর মধ্যে কী ছিল, এর মধ্যে ইনসুলিন ছিল, তারপরে হচ্ছে আমাদের সি পেপটাইড ছিল, এই যে ইনসুলিন সি পেপটাইড, ইনসুলিন সি পেপটাইড হচ্ছে প্রো ইনসুলিন ছিল। এখন এই ভেসিকলগুলো এক্সোসাইটোসিস বা হচ্ছে আমাদের এই মেমব্রেনের দিয়ে হচ্ছে আমাদের এই ইনসুলিনগুলো সার্কুলেশনে, এই পাশে যদি ব্লাড সার্কুলেশন থাকে তাহলে এই জায়গায় ইনসুলিন বের হবে। এটাই হচ্ছে ইনসুলিন সিক্রেশনের মেইন মেকানিজম। তো আমাদের কিছু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লে ইনসুলিন সিক্রেশন বাড়ে, এটাই জানার কথা। তো এবার যখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লো, ইনসুলিন বাড়লো, তো এখন ইনসুলিন কী করবে, ইনসুলিন হচ্ছে আমাদের এই আপটেকটা কার্বোহাইড্রেট আপটেক সেলের মধ্যে বাড়িয়ে দেবে। এখন প্রথম আমরা যে জিনিসটা দেখব, ইনসুলিন মাসেল গ্লুকোজ আপটেক কীভাবে বাড়ায়। নর্মালি আমরা জানি যে মাসেল সেল ম্যাক্সিমাম টাইম বডিতে যখন আমরা না খাওয়া অবস্থায় থাকি, ম্যাক্সিমাম টাইম ফাস্টিং অবস্থায় মাসেল সেল হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে হচ্ছে শক্তি উৎপাদন করে বিটা অক্সিডেশনের মাধ্যমে। এখন এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা জানি ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের নর্মালি ইনসুলিন, ফ্যাটি অ্যাসিড হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে গ্লুকোজ ইমপারমিয়েবল, বাট ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের মানে মাসেল সেলে হচ্ছে ফ্যাটি অ্যাসিড পারমিয়েবল, বাট হচ্ছে গ্লুকোজ হচ্ছে ইনপারমিয়েবল টু দ্য মাসেল সেল। তো মাসেল সেল স্লাইটলি পারমিয়েবল টু দ্য গ্লুকোজ। এখন কখন মাসেল সেল আমার হচ্ছে গ্লুকোজ ইউজ করবে, কখন ফ্যাটি অ্যাসিড ইউজ করবে না? তো এক নাম্বার ইউজ হচ্ছে হেভি এক্সারসাইজের সময়। আমরা জানি যে মাসেল সেল আমাদের হচ্ছে নর্মালি ইমপারমিয়েবল টু গ্লুকোজ, মানে স্লাইটলি পারমিয়েবল টু গ্লুকোজ। বাট যখন আমরা কেন স্লাইটলি পারমিয়েবল টু গ্লুকোজ, এটা যদি একটা মাসেল সেল হয়, তো এই মাসেল সেলের ভিতরে এখানে GLUT4 ট্রান্সপোর্টার থাকে, আমি বলছিলাম। তো এই হচ্ছে সেই GLUT4 ট্রান্সপোর্টার সেলের সাইটোপ্লাজমই থাকে, এই কারণে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে আর কি, এরা তো কাজ করতে পারতেছে না। তো যখন হেভি এক্সারসাইজ করব, তো এই GLUT4 ট্রান্সপোর্টারগুলো সাইটোপ্লাজমের সাথে তখন ফিউজ হয়ে যায়। তো সাইটোপ্লাজমের সাথে যখন ফিউজ হয়ে যায়, তখন এখানে গ্লুকোজ ট্রান্সপোর্টারের সংখ্যা বেড়ে যায় এবং এইখান দিয়ে হচ্ছে তখন গ্লুকোজ আপটেক হয় এবং আমাদের মাসেল সেল গ্লুকোজ ইউজ করতে পারে। 2 নাম্বার যখন মাসেল হচ্ছে আমাদের গ্লুকোজ ইউজ করে, সেটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট মিল আফটার তো নর্মালি যখন কার্বোহাইড্রেট মিল বাড়ে তখন হচ্ছে আমরা জানি যে ইনসুলিন সিক্রেশন বাড়ে। তো এই ইনসুলিনও সেম এই GLUT4কে আমার হচ্ছে মেমব্রেনের সাথে ফিউজ হতে সাহায্য করে এবং যে কারণে আমরা হচ্ছে বলি যে আসলে কার্বোহাইড্রেট মিলের পরেও মাসেলের গ্লুকোজ পারমিয়াবিলিটি বেড়ে যায়। তো 2 সময় মাসেল হচ্ছে গ্লুকোজ ইউজ করতে পারে। এক নাম্বার হচ্ছে ভিগারাস এক্সারসাইজের সময়, আর হচ্ছে যখন আমাদের এই অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আমরা খাওয়ার পরে। এছাড়া ম্যাক্সিমাম টাইম মাসেল হচ্ছে ফ্যাটি অ্যাসিড ইউজ করে, কারণ ফ্যাটি অ্যাসিড মোর পারমিয়েবল টু মাসেল সেল। তারপরে এখন মাসেল, তো এখন আমরা একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ইন মাসেল। তো এটা যদি মাসেল সেল হয়, এখন আমরা জানি যে খাওয়ার পরে প্রচুর এই জায়গায় GLUT4 তৈরি হলো ইনসুলিনের মাধ্যমে, গ্লুকোজ মাসেল সেলে আপটেক হলো, এই জায়গায় গ্লুকোজ গেলো। এখন সব গ্লুকোজ তো আর আমার হচ্ছে মানে থাকবে না, মানে সব গ্লুকোজ তো শক্তি উৎপাদনে ব্যবহৃত হবে না। কিছু গ্লুকোজ মাসেল সেলের কিছু গ্লুকোজ হচ্ছে আমাদের গ্লাইকোজেনে কনভার্ট হতে পারে এবং যখন আমরা এক্সারসাইজের পরিমাণ কমাই দিব, তো তখন আসলে গ্লাইকোজেন আসলে তৈরি হবে মাসেল সেলের ভিতরে এবং এটা খুবই একটা প্রিসাইজ মেকানিজম। এবং যখন আমাদের হচ্ছে এই গ্লাইকোজেন তৈরি করার একটা সুবিধা আছে, অ্যানারোবিক কন্ডিশনে এই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে আমাদের হচ্ছে শক্তি উৎপাদন করতে পারে। তো গ্লাইকোজেন অ্যারোবিক কন্ডিশনেও পারে, তো আলটিমেটলি এই সুবিধার কারণে হয়তো মাসেল সেলে গ্লাইকোজেন হিসাবে স্টোর থাকে।
তারপরে এবার আমরা দেখব ইনসুলিনে হচ্ছে গ্লুকোজ আমাদের হচ্ছে কীভাবে আপটেক হয়, মানে লিভারে কীভাবে গ্লুকোজ আপটেক, স্টোরেজ এবং ইউজ হয়। তো নর্মালি ইনসুলিন প্রমোটস লিভার আপটেক, স্টোরেজ অ্যান্ড ইউজ অফ গ্লুকোজ। তো আমরা জানি যে আমরা যখন গ্লুকোজ খাই তো গ্লুকোজ তো আমরা লিভারে দিব, মানে গ্লুকোজ তো লিভারে যাবে, ম্যাক্সিমাম গ্লুকোজ বা অনেক গ্লুকোজই লিভারে যায়। তো গ্লুকোজ তিনভাবে লিভারে হচ্ছে আমাদের মেটাবলিজম হয়, তিনভাবে গ্লুকোজ হচ্ছে মেটাবলিজম হয়। সেটা হচ্ছে প্রথম যেইভাবে ইনসুলিন গ্লুকোজের মেটাবলিজম হয় সেটা হচ্ছে আমাদের কিছু ইনসুলিন হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমাদের এনার্জি প্রোডাকশন হবে, কিছু ইনসুলিন এনার্জি প্রোডাকশনে হেল্প করব, কিছু ইনসুলিন হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস করবে, তারপরে হচ্ছে কিছু ইনসুলিন হচ্ছে যেটা গ্লাইকোজেনেসিস করা যখন শেষ হয়ে যাবে তখন লাইপোজেনেসিস করবে কিছু গ্লুকোজ। তো এখন কিভাবে করে সেটা আমরা দেখব। তো নর্মালি ইনসুলিন প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ইনসুলিন হচ্ছে লিভার ফসফোরাইলেস, লিভারের যে ফসফোরাইলেস এনজাইম থাকে, আমরা জানি যে আমাদের হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ এটা তৈরি হতে যে এনজাইম লাগে সেটার নাম হচ্ছে ফসফোরাইলেস। এখন এই ফসফোরাইলেস এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, এই কারণে গ্লাইকোজেনোলাইসিস বন্ধ করে দেয়। তারপরে ইনসুলিন গ্লুকোজ আপটেক বাড়ায় গ্লুকোকাইনেজের মাধ্যমে। যে আমাদের হচ্ছে গ্লুকোকাইনেজ এনজাইম আমরা জানি কি, আমরা হচ্ছে আমাদের গ্লুকোজ থাকে, এই গ্লুকোকাইনেজ এনজাইম এর মাধ্যমে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। এখন ইনসুলিন এই গ্লুকোকাইনেজের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। তো অ্যাক্টিভিটি যখন বাড়িয়ে দেয় তো এইখানে আমরা দেখি সেল, এটা লিভার সেল। এখন লিভার সেলে যখন আমরা গ্লুকোজ দেখি তো গ্লুকোজ আর এই হচ্ছে আমাদের গ্লুকো ট্রান্সপোর্টার, এটা তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মানে হচ্ছে কাজ করতেছে। এখন যদি গ্লুকোজ অনেক আপটেক হয়ে যায় তো তখন দেখা যায় যে আসলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার আসলে ওইভাবে কাজ করে না। কিন্তু আমি যদি এটাকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে দিই তো আলটিমেটলি কি এখানে গ্লুকোজ তো কমে গেল, তো এই কারণে আলটিমেটলি আমার হচ্ছে গ্লুকোজ আপটেক হতেই থাকে। 3 নাম্বার, ইনসুলিন আরও একটা কাজ করে সেটা হচ্ছে ইনসুলিন গ্লাইকোজেনেসিস করে, গ্লাইকোজেনোলাইসিস ইনহিবিট করে, আর ইনসুলিন গ্লাইকোজেনেসিস করে। তো গ্লাইকোজেনেসিস কীভাবে করে, গ্লাইকোজেন সিনথেস এই এনজাইমকে স্টিমুলেশন দেয়, যে কারণে হচ্ছে ইনসুলিন গ্লাইকোজেনেসিস করে। এখন ইনসুলিনের গ্লাইকোজেন এটা হচ্ছে 5 থেকে 6% লিভার মাসকে বাড়াইতে পারে এবং লিভারের মধ্যে 100 গ্রামের মতো গ্লাইকোজেন হচ্ছে আমার স্টোর থাকতে পারে। তো এবার যেই এনজাইমগুলো ইনসুলিন স্টিমুলেট করছে, যখন ল্যাক অফ ইনসুলিন হবে বা হচ্ছে গ্লুকোজ কমে যাবে তো তখন তার উল্টাটা ঘটবে। তো যখন আমরা দেখি যে ডিক্রিজড ব্লাড গ্লুকোজ তো তখন হচ্ছে ইনসুলিন কম এবং গ্লুকাগন বেশি। এখন এই গ্লুকাগন কি করে, গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের উল্টা কাজ করে। আমরা দেখছিলাম যে ইনসুলিন কি করছিল, ইনসুলিন হচ্ছে আমার এই ফসফোরাইলেস গ্লুকোজ ফসফোরাইলেস বা লিভার ফসফোরাইলেস, গ্লাইকোজেন ফসফোরাইলেস এই এনজাইমটাকে হচ্ছে ইনহিবিট করছিল। বাট গ্লুকাগন কী করবে, গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেস এটাকে স্টিমুলেশন দেবে এবং গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেনোলাইসিস করবে। তারপরে হচ্ছে আমরা জানি যে গ্লুকোকাইনেসকে স্টিমুলেশন দিয়েছিল ইনসুলিন, তো গ্লুকোকাইনেস এটাকে হচ্ছে স্টিমুলেশন দিয়েছিল ইনসুলিন, বাট এটা হচ্ছে ইনহিবিট করে দেবে গ্লুকাগন। তারপরে হচ্ছে আমাদের গ্লাইকোজেন সিনথেস এটাকেও হচ্ছে ইনহিবিট করে দিবে গ্লুকাগন।
তো মোর ওভার এফেক্ট মানে হচ্ছে আলটিমেট এফেক্ট অফ ইনসুলিন আর গ্লুকাগন ইজ ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে যেমনি পারুক, মানে লিভারে স্টোর করে ফ্যাট তৈরি করে বা হচ্ছে যাই করে। আর হচ্ছে গ্লুকাগন হচ্ছে আমার উল্টা আমার হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়াবে। তারপরে আমরা দেখলাম যে কিছু ইনসুলিন শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিছু ইনসুলিন হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরিতে গ্লাইকোজেন তৈরিতে ব্যবহৃত হচ্ছে, স্টোরেজ ফর্ম। এবার 3 নাম্বার, যখন গ্লাইকোজেন স্টোরেজের ক্ষমতাও শেষ তখন আরও যদি গ্লুকোজ দেই তখন কি হবে? তো তখন আসলে আমরা যদি দেখি যে লিভারে হচ্ছে প্রচুর গ্লুকোজ, এই গ্লুকোজ আসলে অনেক, যে আমাদের গ্লাইকোজেন স্টোরেজও শেষ, আমার হচ্ছে এনার্জি প্রোডাকশনে তো দরকারই নেই, এনার্জি যথেষ্ট আছে। তো এখন এই গ্লুকোজ আমাদের লাইপোজেনেসিস করবে। লাইপোজেনেসিস করে এই গ্লুকোজ থেকে আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে প্রথমে গ্লাইকোলাইসিসের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে। এই অ্যাসিটাইল কোয়ে থেকে তখন ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং এই ফ্যাটি অ্যাসিড আমাদের হচ্ছে ট্রাইয়াসাইল গ্লিসারল তৈরি করবে এবং এই ট্রাইয়াসাইল গ্লিসারল এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, ট্রাইয়াসাইল গ্লিসারল, তারপরে হচ্ছে আমাদের ফসফোলিপিড, সবগুলো একসাথে মিলে হচ্ছে আমাদের তৈরি করবে হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এবং এই ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে সার্কুলেশনে যাবে। এই ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে সার্কুলেশন থেকে হচ্ছে আমাদের এইচডিএল থেকে অ্যাপোসি2, তারপর হচ্ছে অ্যাপোপ্রোটিন ই, এটা গ্রহণ করার পরে এটা যাবে অ্যাডিপোস টিস্যুর কাছে। অ্যাডিপোস টিস্যুর যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারিতে একটা হরমোন থাকে, যেই হরমোনের নাম হচ্ছে আমরা জানি লিপোপ্রোটিন লাইপেজ। ইনসুলিন এই লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেশন দেয়। তো যখন এই ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে এই লিপোপ্রোটিন লাইপেজের কাছে যাবে, এই লিপোপ্রোটিন লাইপেজ আমার হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে আমার হচ্ছে শুধুমাত্র ট্রাইয়াসাইল গ্লিসারল, তারপর হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডিপোস টিস্যুতে স্টোর করবে। তো এখানে আসলে বলার মূল ব্যাপার এটাই যে ইনসুলিন মানে যখন আমার হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ শেষ হয়ে যায়, তো তারপরে হচ্ছে ইনসুলিন এক্সট্রা যে গ্লুকোজ থাকে ওইটাকে হচ্ছে আমার লিপিডে কনভার্ট করে। তারপরে আরেকটা ব্যাপার এখান থেকে একটু জানার আছে, এবং এটা হচ্ছে যে আমরা দেখতেছি যে অ্যাডিপোস টিস্যুর মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড তো ইনসুলিন ঢুকাইলো, এই ফ্রি ফ্যাটি অ্যাসিড পরে হচ্ছে ট্রাইয়াসাইল গ্লিসারলে কনভার্ট হবে। আরেকটা এনজাইম পাওয়া যায় অ্যাডিপোস টিস্যুর ভিতরে, যার নাম হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ। ইনসুলিন এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে, এবং যখন ইনসুলিনের মানে হচ্ছে অভাব দেখা যায় বা ডেফিসিয়েন্সি দেখা যায়, তখন ইনসুলিন এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেশন দিতে মানে ইনহিবিট করতে পারে না, রাদার গ্লুকোজ হচ্ছে আমার এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট দেয় বা অ্যাক্টিভ করে। তো তখন এই ট্রাইয়াসাইল গ্লিসারল ব্রেকডাউন হয়ে আবার ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড সার্কুলেশনে যায়। তো এখন আমরা বুঝতেছি যে আসলে ইনসুলিন আমার সার্কুলেশন থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাডিপোস টিস্যুতে নেয়, আর হচ্ছে গ্লুকাগন ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে সার্কুলেশনে নিয়ে আসে। এই কারণে ইনসুলিন হচ্ছে আমার এই সার্কুলেশনে ফ্রি ফ্যাটি অ্যাসিড যেহেতু কমাচ্ছে, তো এই কারণে এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের লেভেলও কমাই দেওয়ার সাহায্য করে। তো তারপরে ইনসুলিনের হচ্ছে ব্রেইনে আমরা এফেক্ট দেখি। তো ব্রেইনে আমরা জানি যে ট্রান্সপোর্টার থাকে যার নাম হচ্ছে GLUT1। এখন GLUT1 ট্রান্সপোর্টার এটার আসলে খুব বেশি কাজ নাই ইনসুলিনের সাহায্যে। GLUT1 ট্রান্সপোর্টার ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, এই কারণে ব্রেইনের গ্লুকোজ আপটেকের ক্ষেত্রে ইনসুলিন খুব বেশি একটা রোল প্লে করে না। বাট আমরা জানি ইনসুলিন যেহেতু আমাদের হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে সাহায্য করে, যদি ব্লাড গ্লুকোজ লেভেল 20 থেকে 50 mg/dl এর নিচে নেমে যায় তখন আসলে ব্রেইনে গ্লুকোজ আপটেক কমে যায় এবং পেশেন্ট হাইপার গ্লাইসেমিক শকে চলে যাবে। তারপরে ইনসুলিন আদার সেল আমরা মাসেল সেল, লিভার সেলে বললাম, তো ইনসুলিন অন্য সেলেও কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে, সাধারণত নার্ভাস সেল বাদে। ইনসুলিন হচ্ছে অন্যান্য যে কোনো বডির সেলেই হচ্ছে আমাদের গ্লুকোজ আপটেক বাড়ায়। তারপরে হচ্ছে ফ্যাট মেটাবলিজমে ইনসুলিনের কাজ কী। তো ফ্যাট মেটাবলিজমে আমরা দেখলাম যে আসলে
ইনসুলিন হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে লিভারের মধ্যে, এবং সিনথেসিস করার পরে এই ফ্যাটকে অ্যাডিপোজ টিস্যুতে জমা করে রাখে ইনসুলিন। যদি আসলে কখনো ইনসুলিনের অভাব দেখা দেয়, তো তখন আসলে ইনসুলিন কিন্তু মানে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। তো এখন হচ্ছে ইনসুলিন কীভাবে হচ্ছে আমাদের ফ্যাট সিনথেসিস করে, আমি আগেও একবার বলছি, যদি বলি আরেকবারও বলি। তো এখন হচ্ছে কি করে, ইনসুলিন ইনক্রিজেস গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু দ্য লিভার সেল। তো প্রথমে ইনসুলিন আমার হচ্ছে লিভার সেলের মধ্যে গ্লুকোজ ট্রান্সপোর্টার বাড়ালো। তো গ্লুকোজ ট্রান্সপোর্টার যখন বাড়ায়, তো গ্লুকোজ হচ্ছে আমরা জানি পাইরুভেট, তারপর হচ্ছে পাইরুভেটের পরে কি অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এই অ্যাসিটাইল কোয়ে পরে হচ্ছে আমাদের ম্যালোনাইল কোয়েতে কনভার্ট হবে, এবং এই ম্যালোনাইল কোয়ে তো ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের ফার্স্টেস্ট স্টেপস। তো এবার হচ্ছে এই লিভার সেলের মধ্যেই ম্যানোলাইল কোয়ে থেকে পরে ট্রাইগ্লিসারাইড তৈরি হবে, এবং এই ট্রাইগ্লিসারাইড পরে হচ্ছে আমাদের হচ্ছে লিপোপ্রোটিন তৈরি করে এই সার্কুলেশনে নিয়ে যাবে। সার্কুলেশনে নেওয়ার পরে আলটিমেটলি আমাদের হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড হচ্ছে কোথায়, ওই সার্কুলেশনের এই লিপোপ্রোটিন আমাদের হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড অ্যাডিপোজ টিস্যুতে স্টোর হবে। তো অ্যাডিপোজ টিস্যুতে কীভাবে স্টোর হয় আমরা জানি, ইনসুলিন হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ, এটাকে স্টিমুলেশন দেয়, আর হচ্ছে ইনসুলিন হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ, এটাকে হচ্ছে ইনহিবিট করে। তারপরে এখন আমরা দেখছি ইনসুলিন হচ্ছে ফ্যাট স্টোর করতে সাহায্য করে বা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে সাহায্য করে। এখন যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তো ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হবে, ইনসুলিন হচ্ছে আমরা জানি যে নর্মালি যখন ইনসুলিন কম থাকে বিভিন্ন খাবার, মানে আজকে সকালে খেলাম আর দুপুরে খেলাম, এর মাঝখানে তো ইনসুলিন সিক্রেশন কম, তো তখন আসলে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হতে থাকে। এখন যাদের হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আছে তাদের তো ইনসুলিন আসলে নাই, তো তখন আসলে দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর ফ্যাট ব্রেকডাউন হয়, এবং আলটিমেটলি আমার হচ্ছে এই আমাদের হচ্ছে ওটা কী বলে, মানে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হওয়ার পরে এই ইনসুলিন যে ফ্যাটি অ্যাসিডটাকে স্টোর করতো এটা হতে পারে না। তারপর হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি কজ লাইপোলাইসিস। তো আমরা জানি যে আমাদের হচ্ছে ইনসুলিন হচ্ছে ফ্যাট স্টোরে সাহায্য করে। তো ইনসুলিন ডেফিসিয়েন্সি কী হবে, ইনসুলিন ডেফিসিয়েন্সিতে যে বললাম যে একটা হরমোন হচ্ছে স্টিমুলেশন দেয়, হরমোন সেন্সিটিভ লাইপেজ, এটা যদি আমাদের হচ্ছে অ্যাডিপোজ সেল হয়, এর মধ্যে যদি ট্রাইগ্লিসারাইড থাকে, এই হরমোন সেন্সিটিভ লাইপেজ ট্রাইগ্লিসারাইডকে ব্রেকডাউন করে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে, এবং এই ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে সার্কুলেশনে সে ছেড়ে দেয়। এখন আমরা জানি যে আমাদের হচ্ছে এই সার্কুলেশনে ছেড়ে দিলে ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলটা বাড়ে, এভাবে ইনসুলিন ডেফিসিয়েন্সি কজ লাইপোলাইসিস। তো এখন এটা একটা ইম্পর্টেন্স আছে যে আসলে যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তো তখন আসলে প্রচুর পরিমাণে হচ্ছে এরকম ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এখন এক্সেসিভ ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের কিটোজেনেসিসে হেল্প করে। এখন কিটোজেনেসিসে যখন হেল্প করে, তো তখন হচ্ছে এই ব্রেন হচ্ছে কিটোন বডিকে ইউজ করে, যদিও এটা নট গুড ফর বডি, কারণ অনেক সময় দেখা যায় এক্সেসিভ কিটোজেনেসিস কিন্তু অনেক ঝামেলা করতে পারে বডিতে। ফ্যাটি অ্যাসিড যেভাবে বাড়ায়, ইনসুলিন কোলেস্ট্রল ফসফোলিপিডও এভাবে বাড়াইতে পারে। তারপরে হচ্ছে এক্সেস ইনসুলিন ডিউরিং ডেফিসিয়েন্সি কজ কিটো। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা বললাম যে কিটো অ্যাসিডোসিস কীভাবে করে। তো যদি ইনসুলিন আমাদের হচ্ছে খুব ডেফিসিয়েন্সি বাড়ে, মানে ডায়াবেটিস মেলিটাসে যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি খুব বাড়ে, তো তখন কি হয়, তখন হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে কি হয়, প্রচুর পরিমাণে অ্যাসিডোঅ্যাসিটিক আমাদের হচ্ছে লিভার সেলে জমা হয়, এবং এই অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড পরে মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, প্রচুর অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আচ্ছা ইনসুলিন ডেফিসিয়েন্সি যখন হয় তখন হচ্ছে গ্লুকোজ থেকে আমরা জানি যে পাইরুভেট তৈরি হয়। তো পাইরুভেট যখন এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, তারপরে হচ্ছে আমরা জানি যে ইনসুলিন ডেফিসিয়েন্সি আরেকটা কাজ করে, ফ্যাটি অ্যাসিডকে ব্রেকডাউন করে, তখন ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনের প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে। কারণ এক্সেসিভ অ্যাসিটাইল কোয়ে সব তো আর টিসিএ সাইকেলে যেতে পারবে না, কিছু অ্যাসিটাইল কোয়ে আমার হচ্ছে তখন এই কিটোজেনেসিসে যাবে, এবং আলটিমেটলি কিটোন বডি ফর্ম করবে, এবং যখন আমাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখন আসলে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো এবার আমরা প্রোটিন মেটাবলিজমে ইনসুলিনের এফেক্ট দেখব। তো ইনসুলিন আমাদের হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। তো প্রথম যেভাবে আমরা প্রোটিন সিনথেসিস করে, ইনসুলিন হচ্ছে প্রোটিন স্টোরেজে হেল্প করে। ইনসুলিন
আমাদের হচ্ছে সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টটাকে বাড়ায়। তো এই যদি অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার থাকে তো সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টারকে ইনহান্স করে। এবং কোন কোন অ্যামিনো অ্যাসিড বেশি বেশি ইনহান্সড হয় সেটা হচ্ছে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, টাইরোসিন, তারপর হচ্ছে ফিনাইলালানাইন। এই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের হচ্ছে ইনসুলিনের মাধ্যমে হচ্ছে বেশি বেশি ট্রান্সপোর্ট হয়। তারপরে হচ্ছে ইনসুলিন আরেকভাবে প্রোটিন ট্রান্সপোর্ট করতে পারে। তো ইনসুলিন সেটা হচ্ছে মানে শেষ কথা, ইনসুলিন হচ্ছে সেলের ভিতরে প্রোটিন বাড়াবে, বডিতে প্রোটিনের পরিমাণ বাড়াবে। তো ইনসুলিন হচ্ছে আমরা জানি যে আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে, তাহলে আরএনএ ট্রান্সলেশনকেও বাড়াবে। তারপর হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশনকেও বাড়াবে। তো এই সবের মাধ্যমে আসলে আমাদের হচ্ছে প্রোটিন বাড়ে। আবার ইনসুলিন ক্যাটাবলিজমকে ইনহিবিট করে, প্রোটিন ক্যাটাবলিজম এটাকে হচ্ছে ইনহিবিট করবে। তারপরে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, আমরা জানি যে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করা। তো এখন যদি প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হয় এটাও ইনহিবিট করবে ইনসুলিন। তো এভাবে হচ্ছে ইনসুলিন আমার হচ্ছে বডিতে হচ্ছে প্রোটিন সংখ্যা বাড়ায়, প্লাজমায় অ্যামিনো অ্যাসিড কমায়। অ্যামিনো অ্যাসিড যেহেতু প্লাজমা থেকে হচ্ছে আমার সেলের ভিতর ঢুকতেছে, আমাদের হচ্ছে প্রোটিন তৈরি করতেছে, তো ইনসুলিন প্লাজমায় অ্যামিনো অ্যাসিড কমায়। তো এখন এই ক্ষেত্রে একটা জিনিস আমরা পাচ্ছি যে ইনসুলিন ডেফিসিয়েন্সি যখন হয় তো তখন হচ্ছে আমরা জানি যে প্রোটিন ডিপ্লেশন, প্রোটিনের লেভেল অনেক কমে যাবে, আর হচ্ছে প্লাজমা অ্যামিনো অ্যাসিড এর লেভেল অনেক বেড়ে যাবে। তারপরে হচ্ছে এইটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে নর্মালি এটা একটা রিসার্চের রেজাল্ট বলতেছি যে ইনসুলিন অ্যান্ড গ্রোথ হরমোন অ্যাক্ট সিনার্জেটিক্যালি। কী হয় যে আসলে একটা গ্রাফ দেখাতে হবে আমার। তো এই টেস্টটা করা হয়েছে হচ্ছে ইঁদুরের উপরে। এখন এই টেস্টটা ইঁদুরের উপর করা হয়েছে, দেখা যায় যে আসলে নর্মালি একটা ইঁদুর বড় হচ্ছে। তো এখন এই পজিশনে এসে আমরা ইঁদুরটিকে আমরা ডিপ্যানক্রিয়াটাইজ করে দেব এবং হাইপোফাইসেক্টমিও করে দেব। এখন ডিপ্যানক্রিয়াটাইজ যখন করছি তাহলে নো ইনসুলিন, আর হাইপোফাইসেক্টমি যখন করছি তাহলে হচ্ছে নো গ্রোথ হরমোন। তো এখন যখন হচ্ছে ইনসুলিন নাই, এখন আমরা এই ইঁদুরটাকে গ্রোথ হরমোন দিলাম, তো দেখতেছি যে আসলে এর ওয়েট কোনো বাড়তেছে না, ওয়েট যা আছে তাই ছিল, এইখানে যা ছিল এখানেও তাই। তারপরে একে আমরা গ্রোথ হরমোন দেওয়া বন্ধ করে এখন আমরা ইনসুলিন দিব। তো এখনও দেখা যাচ্ছে যে আসলে আমার কোনো লাভ হচ্ছে না, আমার সেই ওয়েট যা আছে তাই আছে। কিন্তু এখন এই যে আমরা উঁচা বা হচ্ছে আমরা যে ঢালু জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে আমরা গ্রোথ হরমোন প্লাস ইনসুলিন দুইটা একসাথে যখন দিব তখন হচ্ছে আমার গ্রোথ হচ্ছে অনেক প্রচুর বাড়াবাড়ি, ঠিক আছে। তো এই কারণে আসলে বুঝতেছি যে ইনসুলিন একা কাজ করতে পারে না, গ্রোথ হরমোন একা কাজ করতে পারে না, গ্রোথ হরমোনকে কাজ করার জন্য ইনসুলিনের দরকার হয়। তো এই কারণে আমরা বলি যে ইনসুলিন অ্যাক্ট অ্যাজ সিনার্জেটিক্যালি উইথ গ্রোথ হরমোন। তো এবার আমরা ইনসুলিন সিক্রেশন, তো আমরা মেকানিজমটা জানি যে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওটাকে ব্লক করার মাধ্যমে ইনসুলিন সিক্রেশন হয়। তো এখন ইনসুলিন কিভাবে সিক্রেশন হয়, মানে কি কি এফেক্ট আছে আমার হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে অ্যাক্টিভেট করে, আর কি কি এফেক্ট হচ্ছে আমার ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে, সেটাকে আমরা একটু দেখব। তো প্রথমে আমরা দেখতেছি যে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, এটা ইনসুলিন সিক্রেশন কি স্টিমুলেট করে। ফ্রি ফ্যাটি অ্যাসিড এটাও স্টিমুলেশন করে। তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড এটাও স্টিমুলেশন করে। তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, আমরা যখন খাবার খাই তো খাবার খাইলে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে বিভিন্ন ধরনের হরমোন বের হয়, যেমন হচ্ছে গ্লুকোজ ইনহিবিটরি পেপটাইড, তারপর হচ্ছে ইনসুলিন লাইক গ্লুকাগন লাইক পেপটাইড, তারপরে হচ্ছে আরও বিভিন্ন হরমোন, এইগুলো হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে আমাদের হচ্ছে বাড়ায়। গ্লুকাগন নিজে একটা ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়।
তারপরে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন লাইক বিটা অ্যাড্রিনার্জিক স্টিমুলেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়। অন্যদিকে আমরা যেহেতু ব্লাড গ্লুকোজ যেহেতু বাড়ে, যদি ব্লাড গ্লুকোজ কমে তখন আসলে ইনসুলিন কমে। তারপরে ফাস্টিং, এটা হচ্ছে ইনসুলিনকে কমায়। তারপর আমরা দেখছি বিটা অ্যাড্রিনার্জিক স্টিমুলেশনে আমাদের হচ্ছে ইনসুলিন সিক্রেশনটা বাড়ে, বাট আলফা অ্যাড্রিনার্জিক স্টিমুলেশন ইনসুলিন সিক্রেশন কমে। তারপর হচ্ছে ফাস্টিংয়ে ইনসুলিন সিক্রেশন কমে। লেপটিন একটা এনজাইম, লেপটিন হচ্ছে আমাদের হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে কমায়, লেপটিন হরমোন। তারপরে তো আমরা দেখতেছি যে আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়, যেমন হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ করে আর্জিনিন এবং লাইসিন। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে ইনসুলিন হচ্ছে কি, ইনসুলিন হচ্ছে আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিড আপটেক করে, তো এই কারণে অ্যামিনো অ্যাসিড স্টিমুলেশন দেয় ইনসুলিন সিক্রেশনের কারণে। তো তারপর হচ্ছে বিশেষ করে কোন অ্যামিনো অ্যাসিডগুলো, আর্জিনিন এবং লাইসিন, এটা যদি প্লাজমায় বেড়ে যায় তখন হচ্ছে আমাদের হচ্ছে ইনসুলিন সিক্রেশন বাড়ে। এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টিমুলেশন ফর ইনসুলিন সিক্রেশন, সেটা হচ্ছে আমাদের ইনক্রিটিন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন। তো নর্মালি আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের স্টমাক, এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো স্টমাকে যখন আমরা খাবার খাই, তো এই জিআইটির ওয়াল থেকে বিভিন্ন হরমোন সিক্রেশন হয়, যেমন GLP-1, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্লুকাগন লাইক পেপটাইড তো বললামই। তারপরে হচ্ছে এখন আরও অনেকগুলো সিক্রেশন হয়, বাট এই দুইটা হরমোনকে বলা হচ্ছে ইনক্রিটিন। এখন এই ইনক্রিটিন গিয়ে আমার হচ্ছে বিটা সেলকে স্টিমুলেশন দেয়, এটা যদি বিটা সেল হয়, বিটা সেলকে স্টিমুলেশন দেয় যে ইনসুলিন সিক্রেশন করা লাগবে, তো তখন হচ্ছে ইনসুলিন সিক্রেশন হয়। এখন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা ডিলেমা বা হচ্ছে একটা অ্যানালজি টানতে পারি, সেটা হচ্ছে যে দুইটা পেশেন্ট আছে আমার সামনে, একজনকে আমি 50 গ্রাম গ্লুকোজ ওরাল দিলাম, আর আরেকজনকে 50 গ্রাম গ্লুকোজ ইন্টারভেনাসলি দিলাম, তো কার ইনসুলিন বাড়বে? তো দেখা যায় যে আসলে যখন আমি ওরাল দিব, তো তখন হচ্ছে ইনসুলিন সিক্রেশনের জন্য এক তো হাই ব্লাড গ্লুকোজ লাগবে, মানে আচ্ছা কার ইনসুলিন বাড়বে বলতে 2 ঘন্টা পর আমি কার ইনসুলিন বেশি পাবো। তো এখন যখন আমি ওরাল দিব, যখন আমি ইন্টারভেনাসলি দিব, তো তখন হচ্ছে আমার প্লাজমায় গ্লুকোজ বাড়লো, ইন্টারভেনাসলি দিলে প্লাজমায় গ্লুকোজ বাড়লো। এখন প্লাজমা গ্লুকোজ যখন বাড়ে, শুধুমাত্র প্লাজমা গ্লুকোজই আমার হচ্ছে বিটা সেলকে স্টিমুলেশন দিল এবং ইনসুলিন সিক্রেশন করলো। বাট যখন আমি ওরাল গ্লুকোজ দিব, তখন কিন্তু আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ইনসুলিন হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমার অ্যাবজর্পশন হচ্ছে। তো এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের গ্লুকোজ, তাছাড়া এই গ্লুকাগন লাইক পেপটাইড, ইনক্রিটিন, এই সব কিছু মিলে একটা স্ট্রং স্টিমুলাস দিবে হচ্ছে আমাদের বিটা সেলকে। মানে যখন আমি আইভি দিব তখন শুধুমাত্র গ্লুকোজ হচ্ছে স্টিমুলেশন দিচ্ছে, শুধুমাত্র গ্লুকোজ। বাট যখন আমি হচ্ছে ওরালি দিব, তো তখন গ্লুকোজ সাথে হচ্ছে জিআইটির হরমোন সব কিছু একসাথে হচ্ছে আমার স্টিমুলেশন দিচ্ছে। তো এ কারণে হচ্ছে আমার আলটিমেটলি আমি দেখতে পাই যে আসলে যখন ওরালি দিব, তো তখন 2 ঘন্টা পর যদি চেক করি, তো তখন পেশেন্ট হচ্ছে যে ওরালি গ্লুকোজ গ্রহণ করছে, তার হচ্ছে ইনসুলিন লেভেলটা বেড়ে যায়। আরেকটা ব্যাপার এখান থেকে জানার আছে যে ইনসুলিন আর সিরাম পটাশিয়াম লেভেল। তো ইনসুলিন হচ্ছে আমার সিরাম পটাশিয়াম লেভেলকে বাড়ায়। তো কীভাবে বাড়ায়? যে বলা হয়ে থাকে যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি আমার হচ্ছে ইনসুলিন বাড়ায় দেয়। তো এটা যখন বাড়ায়, তো তখন আলটিমেটলি আমার সেলের ভিতরে পটাশিয়াম হচ্ছে খুব বেড়ে যায়, এ কারণে সিরামে হচ্ছে পটাশিয়াম লেভেল কমে যায়। তো বলা হয়ে থাকে যে ইনসুলিন সিরাম পটাশিয়াম লেভেল কমায়, ইনসুলিন সিরাম K+ লেভেল কমায়। এবং এই কারণে আসলে কোনো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্টকে আসলে ইনসুলিন দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে হাইপারক্যালেমিয়া বা হাইপোক্যালেমিয়ার সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া আরেকটা ড্রাগ আমরা পড়বো, সেটা হচ্ছে সালফোনাইলুরিয়াস। তো আমরা জানি যে ইনসুলিনের বিটা সেলে, মানে প্যানক্রিয়াসের বিটা সেলে হচ্ছে আমাদের থাকে হচ্ছে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। তো যখন আমি সালফোনাইলুরিয়া দিব, এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এই চ্যানেল তো এটিপি এমনি বন্ধ করে, তো আলটিমেটলি যখন আমি সালফোনাইলুরিয়া দিব, এটা আরও বন্ধ হয়ে যাবে। এবং এই কারণে এই চ্যানেল যখন বন্ধ হয়ে যাবে, সেল বিকাম ডিপোলারাইজড এবং পটাশিয়াম সেলের মধ্যে বাড়বে এবং ক্যালসিয়াম ডিপ্লেশন বাড়বে এবং ইনসুলিন সিক্রেশনও বাড়বে। তো এই কারণে সালফোনাইলুরিয়া হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট হিসাবে কাজ করে, যারা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া প্রিভেন্ট করে। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এবং
এটা যখন কাজ করে সালফোনাইল ইউরিয়ার মধ্যে আরেকটা মানে যেই জেনারিক মানে ড্রাগের নাম আছে সেটা হচ্ছে টল বিউটামাইট। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর সেইং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।